नमस्री यतिराजाय विवेकानंद शूराय सच्चित सुख स्वरूपाय स्वामी नेतापहारिणे। नमस्कार। सत्कथाय प्रतिदिनेर प्रार्थनार धाराबाहिक अनुध्यानेर आजकेर आमादेर अनुध्यानेर विषय स्वामी विवेकानंदेर अन्यतम प्रिय शिष्य बा भक्त श्रीरामकृष्ण जगते अन्यतम उज्जवल ज्योतिष्क आलासिंगा पेरुमल। आमरा श्रीरामकृष्ण भाव आंदोलनेर साथे जारा परिचित तारा विख्यात रोमारोलार एक कथा सकलेई स्मरण करी, जेखाने रोमारोला बोलছেন, आई लुक अपन स्वामी विवेकानंद as the dynamo of spiritual force and Sri Ramakrishna as the river of love। अर्थात श्री रामकृष्ण এই ভাব আন্দোলন, এই আধ্যাত্মিকতা, এই স্পিরিচুয়ালিটির ডায়নামো যে গতিশীলতার মধ্যে ঘোরে এবং সেখান থেকেই সাইকেলের সেই ডায়নামো বা কোনো শক্তি উৎপাদন করার জন্য যে ডায়নামোর দরকার হয়, স্বামী বিবেকানন্দ সেই অনন্ত ঘূর্ণায়মান শক্তি, যিনি যেন জগৎ পরিভ্রমণ, আধ্যাত্মিক পরিভ্রমণের বা আধ্যাত্মিকতার মধ্যে দিয়ে, প্লাবনের মধ্যে দিয়ে সেই ডায়নামোটা প্রতীক রূপে আমাদের কাছে ছড়িয়ে দিয়েছেন। আর এই ডায়নামো শুধু ঘুরলেই হয় না, তার সাথে দরকার হয় ফুলকি। এই ডায়নামো থেকে অনেক সময় ফুলকি নির্গত হয় এবং সেই ফুলকি অনেক সময় মানুষ ভয় পায়, কিন্তু অনেক সময় সেইটাকেই আনন্দ করে দেখে। যেমন যখন বাজি পড়ে তখন ওই ফুলঝুরি, রংমশাল, তুবড়ির ফুলকি দেখে আমরা আনন্দ পাই। শ্রী রামকৃষ্ণ সেই ভালোবাসার ফুলকি, যে ভালোবাসার ফুলকিতে আমরা দেখে আনন্দ পাই, স্তব্ধ হয়ে যাই, আত্মা রাম হয়ে যায়। ওই যে বলছেন স্তব্ধ ভবতি আত্মা রাম ভবতি, এবং সমস্ত কিছু যখন স্তব্ধ হয়ে যায়, আত্মা রাম হয়ে যায়, তখন বারবার মনে হয় যে যুগে যুগে অবতার আসেন এবং অবতার তার দিব্য লীলায় এমন কয়েকজনকে নিয়ে আসেন বাছাই করে, যারা সমর্পিত প্রাণ। যুগাবতার শ্রী রামকৃষ্ণদেব সুন্দর করে বলতেন, কীর্তনের দল হঠাৎ এলো, নাচলো, গাইলো, তারপর একবার সব উধাও হয়ে গেল, কেউ তাদের চিনতে পারল না। ভগবান যিশুও সেই একই কথা বলছেন, তোমরা আমাকে বেছে নাওনি, আমি তোমাদের বেছে নিয়েছি। সেই রকম শ্রীরামকৃষ্ণ দিব্য লীলায় নির্বাচিত এই যে সহচর, এই যে সহপার্ষদ যারা রয়েছেন, তারা অনন্য সাধারণ শিষ্যমণ্ডলী স্বামী বিবেকানন্দের নেতৃত্বে অবতারের এই দিব্যব্রত উদযাপনের জন্য জীবনপাত করেছেন। তাই স্বামী বিবেকানন্দের এই দিব্য লীলার নিত্য সহচর বা নির্বাচিত সহচর প্রাচ্য এবং পাশ্চাত্যের অজস্র শিষ্য, যারা সেই গুরুর জীবনব্রত উদযাপনের জন্য জীবনটাকে উৎসর্গ করে দিয়েছিলেন। তাদের অতুলনীয় গুরু প্রতিভা অপরিমেয়। তারা গুরুর আরব্ধ কার্য সম্পাদন করার জন্য অবিচল নৈষ্ঠ্যা এবং গুরুর নিকট পূর্ণ আত্মনিবেদনটা দেখলে আমরা বর্ণনা করতে পারি না, স্তব্ধ হয়ে যাই যে সত্যি সত্যি একজন গুরুর জন্য এতটা নিবেদন করা যায়, একজন গুরুর জন্য, গুরুর আরব্ধ কর্ম পরিপূর্ণতা দেওয়ার জন্য এই রকম অবিচল নিষ্ঠা ভরে জীবন দেওয়া যায়। সেখানেই বোধহয় ধর্মের মাহাত্ম্য, ধর্ম সেখানেই বোধহয় জীবন দেওয়ার চ্যালেঞ্জটা ছুঁড়ে দেয়। স্বামী বিবেকানন্দের মাদ্রাজি শিষ্যদের মধ্যে প্রথমেই যার নাম আসে, তিনি হচ্ছেন গুরুগত প্রাণ আলাসিঙ্গা পেরুমল। এবং এই আলাসিঙ্গা পেরুমলের জন্ম শতবার্ষিকী হয় 15ই মার্চ, অর্থাৎ মার্চ মাসের 2015। 15ই মার্চ তারিখটি আমি একটু স্মরণে ঠিক নেই, মনে হয় মার্চ মাস। সেইখানেই জন্ম শতবর্ষ এবং 2015 সাল। এবং এই আলাসিঙ্গা পেরুমল সম্পর্কে স্বামী বিবেকানন্দ স্বয়ং বলছেন, আলাসিঙ্গার মতন গুরু ভক্ত আমি আর দুটি দেখিনি। আলাসিঙ্গা পেরুমলের জীবনটা দেখলেই আমাদের মনে হয় বৈষ্ণব প্রথা অনুযায়ী তার যে তিলক চর্চিত ললাট, এবং সেই তিলক চর্চিত ললাট দেখে জোসেফিন ম্যাকলাউড পর্যন্ত কৌতুক অনুভব করেছেন এবং ব্যঙ্গোচ্ছল একটা মন্তব্য করে দিয়েছিলেন। স্বামীজির শিষ্য হওয়া সত্ত্বেও তার মধ্যে কি করে এই ধর্মের গোঁড়ামি বা ধর্মধ্বজিতা থাকতে পারে, এইরকম একটা মন্তব্য করেছিলেন। কিন্তু তার প্রিয় সন্তানকে
একজন বিদেশিনীর মুখে এরকম সমালোচনার সম্মুখীন হয়ে লাঞ্ছিত হতে দেখে স্বামীজি সিংহের মতন গর্জে ওঠেন। মা যেমন তার সন্তানকে রক্ষা করার জন্য সর্বশক্তি দেন, স্বামীজি সেদিন আলাসিঙ্গা পেরুমলের জন্য সর্বশক্তি দিয়ে রক্ষা করার জন্য ব্যস্ত হয়েছিলেন। এবং জোসেফিনের দিকে তাকিয়ে তিনি বলেছিলেন, খবরদার, আর একটা কথাও নয়, কি এমন করেছো তুমি? স্বামীজিকে এতটা উত্তেজিত হতে দেখে জোসেফিন ম্যাকলাউড সেদিন ভয় পেয়ে গিয়েছিলেন, নিস্পন্দ হয়ে পড়েছিলেন এবং গোপনে তিনি খবর নিতে শুরু করেন কে এই অদ্ভুত আলাসিঙ্গা। পরে জানতে পারেন যে গুরুগত প্রাণ এই দরিদ্র মানুষটি পরিবারের বিশাল বোঝা কাঁধে নিয়েও দাঁড়ে দাঁড়ে ঘুরে অর্থ সংগ্রহ করে স্বামীজিকে আমেরিকায় পাঠানোর খরচটা জোগাড় করেছেন। তা না হলে জোসেফিন কোনোদিন স্বামী বিবেকানন্দের দেখা হয়তো পেতেন না। অর্থাৎ এই যে স্বামীজির জন্য ভিক্ষা করছেন, গুরুর জন্য ভিক্ষা করছেন, দাঁড়ে দাঁড়ে ঘুরে অর্থ সংগ্রহ করছেন, কারণ তার পরিবারের বোঝা রয়েছে, দায়িত্ব রয়েছে, তবুও তিনি ভিক্ষা করেছেন, যে ভিক্ষায় লজ্জা নেই, যে ভিক্ষায় কোনো হীনতা নেই, যে ভিক্ষায় কোনো দীনতাও নেই। আমি ব্যক্তিগতভাবে যখন সেবা কাজের জন্য আপনাদের কাছে ভিক্ষা করেছিলাম, তখন একটি বিরুদ্ধ মত কাজ করেছিল, যে মত বলেছিল যে মানুষের কাছে অর্থ। আমি তখন সগর্বে বলেছিলাম, আমি আমার পেটের জন্য ভিক্ষা করছি না, আমি ঠাকুরমা স্বামীজির সেবা কাজ করব বলে, একা পারছি না যেহেতু, সেই অপারগতা জানিয়ে মানুষের কাছে ভিক্ষা করেছি, ভিক্ষা চেয়েছি, যাতে মানুষের মাঝে মানুষের টাকার সদ্ব্যবহার হয়, সেই যেন হাত ফেরির মতন। স্বামীজি সেদিন আলাসিঙ্গার যে রূপটি জোসেফিনের কাছে সপ্রকাশ্যে বলেননি, কিন্তু কোথাও যেন উস্কে দিয়েছিলেন। এবং সেই জন্য এই আলাসিঙ্গা পেরুমলের যে জীবন, তার যে আত্মনিবেদন, সেটা মানব জাতিকে, আমাদেরকে যুগে যুগে প্রেরণা যোগাবে। কোথাও প্রেরণা না পেলে আমরা কাজ করতে পারি না। এই প্রেরণা আমাদের কর্মের মূলে থাকে। লংফেলো তিনি একটি বিখ্যাত কবিতায় বলছেন, লাইভস অফ গ্রেট মেন all remind us we can make our lives sublime, and departing leave behind us footprints in the sands of time. অর্থাৎ মহৎ ব্যক্তিদের জীবন আমাদের চির প্রেরণাস্থল, যেটা আমাদের মনে করিয়ে দেয় যে আমরাও আমাদের জীবনকে মহিমান্বিত করে তুলতে পারি, যাতে আমাদের চলে যাওয়ার পরেও ভাবি প্রজন্মের অনুসরণ করবার জন্য রেখে যেতে পারি সময়ের বালুকোনায় আমাদের চরণ চিহ্ন। অর্থাৎ চাইলে আমরাও আমাদের জীবনকে সেইভাবে নিয়ে যেতে পারি। শরণাতীত কাল থেকে ভারতবর্ষ যে আদর্শ প্রচার করে আসছে, সেটি হলো সেবা এবং ত্যাগের মাধ্যমে সর্বোচ্চ জ্ঞান লাভ। গৃহী এবং সন্ন্যাসী উভয়েরই চরম লক্ষ্য এক, যে কোনো একটি যোগ অবলম্বনের দ্বারা সত্য বা ঈশ্বরকে উপলব্ধি করা এবং পরহিতার্থে আত্মসমর্পণ করা, আত্মোৎসর্গ করা এবং ত্যাগপ্লুত জীবনযাপন করা। সেই জন্য আলাসিঙ্গা পেরুমল এমনই এক গৃহস্থ, যিনি সমস্ত ভরণ পোষণের দায়িত্ব নিয়ে অন্যান্য আর 5টা গৃহীর মতন জীবনযাপন করেও স্বামীজির কাজে নিজের জীবনটি দিয়েছিলেন। সেই জন্য স্বামীজির এই প্রিয় শিষ্য সম্পর্কে স্বামী বিবেকানন্দ স্বয়ং বলে দিয়েছেন, আলাসিঙ্গা পেরুমলের জীবনটা এক কথায়, যে আমাদের আলাসিঙ্গার মতন মানুষ এই জগতে মেলা ভার। কেন এই জগতে মেলা ভার? স্বামীজি বলছেন আলাসিঙ্গা পেরুমলকে, এত নিঃস্বার্থ, এমন পরিশ্রমী, এমন গুরুভক্ত, আর এই রকম একজন অনুগত শিষ্য এই পৃথিবীর বুকে সত্যিই দুর্লভ। অর্থাৎ কি হতে হবে এই জীবনকে মহিমান্বিত করতে গেলে? ওই যে লংফেলোর কবিতা অনুযায়ী, নিঃস্বার্থ, পরিশ্রমী, গুরুভক্ত এবং এমন একজন অনুগত শিষ্য। এবং সেই জন্য স্বামীজির সেবায় এবং পরহিতে আলাসিঙ্গা নিজের জীবনটা উৎসর্গ করে দিয়েছিলেন। নিজের পরিবারের জন্য ততটা ভাবতেন না। প্রথম দিকে তিনি একটি বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। পরে তিনি খ্যাতনামা সাংবাদিক এবং সম্পাদক হন
এবং যে সমস্ত ক্ষেত্রে তিনি সম্পাদকীয় এবং প্রবন্ধ রচনা করেছেন কোনোটাতেই তার নিজের নাম পর্যন্ত উল্লেখ করেননি, নিজেকে সম্পূর্ণরূপে মুছে দিয়েছিলেন। সেটাই বোধহয় বেদান্ত বাণীর সার্থক বার্তা বহনকারী অগ্রদূত হিসাবে আমাদের কাছে দৃষ্টান্তমূলক এক জীবনের অনুপ্রেরণা হয়ে আজও তিনি বেঁচে রয়েছেন। তাই আলাসিঙ্গা পেরুমল এই নামটি এলেই সাধারণত দাক্ষিণাত্যে ভারতীয় রেনেসাঁসের প্রতিকৃতি হিসাবেই সকলে মনে করেন, কিন্তু স্বামী বিবেকানন্দের গৌরবময় জীবনের সঙ্গে তার প্রব্রজ্জাকালের আন্দোলনের সূচনা পর্বে এই আলাসিঙ্গা পেরুমল এমনই একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, যিনি স্বামী বিবেকানন্দের প্রধান ভক্ত অনুগামীদের মধ্যে অন্যতম এবং চিরভাস্বর এবং আমাদের গুরুগত প্রাণ আত্মনিবেদিত এক মহৎ জীবনের পরাকাষ্ঠা। শ্রদ্ধেয় বৈষ্ণব ব্রাহ্মণ পিতামাতার সন্ধান আলাসিঙ্গা পেরুমল 1865 খ্রিস্টাব্দে মহীশূর রাজ্যের চিকমাগালুরে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন মহীশূরের মান্ডক গ্রামের বাসিন্দা এবং সেই আদিবাসিন্দা নরসিংহাচারিয়া এসেছিলেন পৌর অফিসের কেরানি হয়ে। পরে তিনি মাদ্রাজে কাজ পান এবং সেখানেই আলাসিঙ্গা শিক্ষা লাভ করেন। প্রথমে তিনি মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজ এবং মাদ্রাজ খ্রিস্টান কলেজে পড়াশোনা করেন। আলাসিঙ্গা ছিলেন তৎকালীন খ্যাতনামা শিক্ষাবিদ ডক্টর উইলিয়াম মিলারের প্রিয় ছাত্রদের মধ্যে অন্যতম। 1884 খ্রিস্টাব্দে বিজ্ঞান স্নাতক হওয়ার পর তিনি আইন কলেজে যোগদান করেন। অভাবনীয় পরিস্থিতির জন্য আইনের পাঠ সাঙ্গ হবার আগেই তিনি কলেজ ছাড়তে বাধ্য হন এবং অল্প বয়সী চাকরির সন্ধানে ব্যাপৃত হন। বিগত শতাব্দীর ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষিতদের মধ্যে যে জীবিকা অর্জনের পথটি ছিল শিক্ষকতা, যেটা সবাই যদি গ্লোরিফাইড জব বলে মনে করতেন, আলাসিঙ্গাও সে তার ব্যতিক্রম করেননি। কুম্ভকোণমে একটি বিদ্যালয়ে তিনি শিক্ষক হন, বেসরকারি বিদ্যালয়ে। পরে সেটি স্থায়ী পদ ছিল না বলে পরিত্যাগ করে চিদাম্বরমে পাচিয়াম্পা স্কুলে বিজ্ঞান শিক্ষক রূপে তিনি যোগদান করেন। 3 বৎসর পরেই শিক্ষা কুশলতার জন্য মাদ্রাজের পাচিয়াম্পা স্কুলের প্রধান শিক্ষক হন এবং দীর্ঘকাল পর্যন্ত, জীবনের শেষ পর্যন্ত এই পদেই ছিলেন। জীবনের শেষ পর্যন্ত তিনি এই ট্রাস্টের সাথেও যুক্ত হন। গভীরভাবে ছাত্রমণ্ডলী সহকর্মীদের ভালোবাসা এবং শ্রদ্ধা অর্জন করেন। শুধু আধ্যাত্মিকতাহীন শিক্ষার ক্ষেত্রে কর্মকুশলতার পরিচয় দিয়েই আলাসিঙ্গা নিরস্ত হননি, রাজনৈতিক নায়ক হওয়ার ক্ষেত্রেও যেন তিনি নির্বাচিতই হয়েছিলেন এবং ভারত মাতার এই সুযোগ্য সন্তান মাতৃভূমির মহত্বের কথা জানতেন। তাই জাতীয়তা বা বিরোধী সংস্কার পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিতদের হিন্দুদের যখন দৃষ্টি আচ্ছন্ন করেছিল, তখন তিনি কলম ধরেন এবং স্বামীজিকে যারা বেষ্টন করেছিলেন সেই সময়, কারণ আমরা জানি যে যখন 20 বছর বয়সের আগে আলাসিঙ্গা এই মহাপ্রাণ স্বামীজির কথা জানতেন না। পরিব্রাজক হিসাবে স্বামীজি যখন উত্তর থেকে দক্ষিণ ভারত পরিভ্রমণ করছেন সচ্চিদানন্দ নাম নিয়ে, তখন মাদ্রাজে 1892 খ্রিস্টাব্দে উপস্থিত হন। কন্যাকুমারিকায় তার ঐতিহাসিক পরিদর্শন এবং দিব্য অভিজ্ঞতা লাভের পর স্বামীজি তিরুভান্ডপুরমে যান। সেখানেই সাক্ষাৎকার হয় এই সংস্কৃত পণ্ডিত অধ্যাপক এম রঙ্গাচারিয়ার সাথে। রঙ্গাচারিয়া ছিলেন আলাসিঙ্গার নিকট আত্মীয় শ্যালক। ফলে সেই মহান গুরু এবং শিষ্যের মিলন ঘটে এবং এটি উল্লেখ্য যে স্বামীজির কে যারা বেষ্টন করেছিলেন তাদের মধ্যে আলাসিঙ্গার পার্থক্য ছিল আলাসিঙ্গার সঙ্গে। তিনি অতি সত্বর স্বামীজির অন্তর্নিহিত আধ্যাত্মিক এবং বৌদ্ধিক শক্তিমত্তাকে প্রত্যক্ষ করেছিলেন। আমরা সবাই অনেক জায়গায় যাই, কিন্তু আধ্যাত্মিক গুণাবলী বা তার বৌদ্ধিক অর্থাৎ ইন্টেলেকচুয়াল যে পাওয়ার, সেটাকে উপলব্ধি করার সামর্থ্য দেয় না, ভগবানই দেন না। সেই জন্য ভগবানের কাছে দদামি বুদ্ধি যোগম প্রার্থনা করতে হয়। আমায় বুদ্ধি দাও, আমাকে সেই দৃষ্টিশক্তিটা দাও, আমাকে সেই অনুভূতিটা দাও, যাতে আমি দেখলেই বুঝতে পারি। নইলে তো তারা আসেন, আমরা বুঝতে পারি না। এই উপলব্ধিটা তার এসেছিল। সেই জন্য
তিনি যে অসাধারণ প্রতিভা সম্পন্ন এবং তাকে যে বিশ্ব ধর্ম মহাসম্মেলনে যোগদানের জন্যে অনুরোধ করতে পারবেন এটা বুঝে আলাসিঙ্গা খুশি হয়েছিলেন। তিনি স্বামীজিকে প্রশ্ন করেন, স্বামীজি আপনি শিকাগো যাচ্ছেন না কেন? স্বামীজি ভাবতে লাগলেন, সত্যিই তো, নয় কেন? এই কথাটা আলাসিঙ্গা ছাড়া আর অন্য কারুর মনে আসেনি। যে সামান্য কয়েকজন পার্লামেন্টের কথা জেনেছিলেন তারা এক মুহূর্তের জন্য ভাবতে পারেননি যে তাদের পক্ষে শিকাগোতে ভারতীয় প্রতিনিধি প্রেরণ সম্ভব। কিন্তু আলাসিঙ্গা এখানেই অন্যদের থেকে স্বতন্ত্র ছিলেন। তিনি স্বামীজির কাছে প্রস্তাব করলেন তার শিকাগোয় ধর্ম মহাসম্মেলনে যাওয়া উচিত। এই প্রস্তাবে প্রথমে স্বামীজি সায় দেননি, কিন্তু আলাসিঙ্গার আন্তরিকতা এবং আগ্রহ তিনি গুরুত্ব সহকারে বিচার করেছিলেন। স্বামীজি মাইলাপুরে মন্মথনাথ ভট্টাচার্যের বাড়িতে যখন ছিলেন, আলাসিঙ্গা বারবার সেখানে গিয়ে সুযোগ মতো স্বামীজিকে ধর্ম সম্মেলনে যোগদানের প্রশ্নটি উপস্থাপন করতেন। আলাসিঙ্গা বেশ বুঝতে পারেন যে স্বামীজির শিকাগো পরিদর্শনেই বিশ্ব ধর্ম মহাসম্মেলনে ভারতীয় সনাতন ধর্মের উপস্থাপনার একটা বিরাট সুযোগ। কারণ তিনি তো চাইছেন যে এই পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হিন্দুদের মন যখন পাশ্চাত্য প্রভাবে আচ্ছাদিত, তখন মাতৃভূমির প্রতি দায়িত্ব, কর্তব্য, ভারতবর্ষকে কতটা ভালোবাসেন দেখুন এই আলাসিঙ্গা পেরুমল, যে তিনি চাইছেন বাই হুকস অ্যান্ড ক্রুকস, বাই এনি মিনস টু এস্টাবলিশ the universal aspects of religion to the whole world. সারা বিশ্বের কাছে ইউনিভার্সালিজমের কথা, সনাতন ভারতীয় হিন্দু ধর্মের আদর্শের কথা প্রতিস্থাপন করার জন্য, প্রতিপাদ্য করার জন্য কে করবেন? তিনি ব্যক্তি খুঁজে পেলেন স্বামী বিবেকানন্দকে, এবং তাই তিনি উঠে পড়ে লাগলেন তাকে রাজি করার জন্য। 1893 খ্রিস্টাব্দের শিবরাত্রির দিন সারা রাত স্বামীজি গভীর ধ্যানে মগ্ন, বেশি বাক্যালাপ পর্যন্ত করেননি। সেই পবিত্র দিনেই স্বামীজি আমেরিকা যাওয়ার স্থির সিদ্ধান্ত নিলেন। সেদিন আলাসিঙ্গার আনন্দ সব কিছুকে ছাপিয়ে গিয়েছিল। স্বামীজির পাথেয় এবং অন্যান্য খরচ সংগ্রহ করা সহজ ব্যাপার ছিল না। আলাসিঙ্গা একজন সাধারণ স্কুল শিক্ষক, তার বন্ধুদেরও আর্থিক ক্ষমতা ছিল সীমাবদ্ধ। তারা সকলে স্বামীজির খরচের একটা সামান্য অংশ দিতে পারেন, বাকি প্রধান অংশটার জন্য জনসাধারণের কাছ থেকে চাঁদা তোলার দরকার। আলাসিঙ্গাই অর্থ সংগ্রহের কঠিন কাজে অবিলম্বে আত্মনিয়োগ করলেন। কিছু যুবকদের সহায়তায় তিনি স্বামীজির পাথেয় সংগ্রহে অগ্রসর হলেন, এবং এই সময় একজন জমিদার আলাসিঙ্গাকে আশ্বস্ত করেছিলেন যে তিনি সমস্ত খরচ বহন করবেন। তার কথায় আস্থা স্থাপন করে আলাসিঙ্গা অর্থ সংগ্রহ স্থাপনে কিছুটা শিথিলতা অবলম্বন করেছিলেন। কিন্তু স্বামীজির যাত্রার মাস 2 আগে সেই জমিদার তার আকস্মিক মত পরিবর্তন করেন এবং প্রয়োজনীয় অর্থের একটা অংশ দেন, পাঠ দিলেন। স্বামীজির যাওয়ার জন্য তৎকালীন যুগে তো বিদেশে যাওয়া তো সোজা ছিল না। এখন যেমন পাসপোর্ট ভিসা করলাম, একটা ফ্লাইটের টিকিট কাটিয়ে ফেললাম এবং চলে গেলাম, তখন তো সেই সুযোগটা ছিল না। দেখুন সেখানেও স্বামীজিকে সেই বিট্রে যদি দেখেন, আলাসিঙ্গাকেও সেই বিট্রে করছেন, দেব বলেও দিচ্ছেন না। এই ঘটনায় হতাশ হয়ে আলাসিঙ্গা মানসিক দৃঢ়তা হারিয়ে ফেলেন। দ্বিগুণ উদ্যমে তার ধৈর্যশীলতা এবং কর্তব্য নিষ্ঠা নিয়ে আবার মধ্যবিত্তদের দরজায় দরজায় ভিক্ষা করেন। এবং স্বামীজি তখন বলেছিলেন, মা যদি ইচ্ছা করেন আমি যেতে পারি, কিন্তু সেক্ষেত্রে সাধারণ মানুষের কাছেই পয়সা পেতে চাই, কারণ ভারতের মানুষের জন্য আমার পশ্চিমে যাওয়া, ভারতের জনসাধারণ এবং দরিদ্রদের জন্য। অর্থাৎ এই দরিদ্রদের জন্য তিনি যাচ্ছেন। তাই স্বামীজি মধ্যবিত্ত মানুষের পয়সাকে খুব অবলম্বন করেছেন। স্বামীজি পরবর্তীকালেও বলছেন, এই ধনীদের ওপর বিশ্বাস করো না, ধনীদের অর্থ, ধনীদের মন এ ঠিক নয়, সেটি স্বামীজি বারবার বলছেন। এবং আলাসিঙ্গা এবং তার বন্ধুরা মাদ্রাজের বাইরে এমনকি সুদূর রামনাথ এবং হায়দ্রাবাদ পর্যন্ত চাঁদা আদায়ের উদ্দেশ্যে গেছেন। এবং আলাসিঙ্গা স্বয়ং বম্বে গিয়ে স্বামীজির আমেরিকা যাওয়ার ভাড়া হিসাবে টাকা, যে টাকাটা জোগাড় করেছিলেন তারা 3-4 দিনে, প্রায় 3000 টাকা, সেই সময় সেটা কম ছিল না, সেই টাকাটা তারা টমাস কুক অ্যান্ড সন্সের কাছে জমা দেন। এবং স্বামীজির ভারত ত্যাগের যাবতীয় ব্যবস্থা যে সম্পূর্ণ হয়েছে এটা জেনে খুশি হয়েছিলেন। যাত্রার দিন
31 মে 1893 স্বামীজিকে বিদায় জানাতে আলাসিঙ্গা মাদ্রাজ থেকে বোম্বাই গিয়েছিলেন। নানান মানসিক অনুভূতিতে স্বামীজির মন তখন ভারাক্রান্ত। তিনি জাহাজ ঘাটের পথ অতিক্রম করে স্টিমার অবধি তার যাত্রা শেষ মুহূর্ত পর্যন্ত সঙ্গে ছিলেন। জাহাজ ছাড়ার মুহূর্তে স্বামীজি সজল নেত্রে আলাসিঙ্গাকে উষ্ণ আলিঙ্গন করেন। আলাসিঙ্গা তাকে সাষ্টাঙ্গ প্রণাম জানিয়ে বিদায় নিয়েছিলেন। না জেনে না বুঝে স্বামীজিকে যে কাজ গ্রহণ করার সময় তিনি পীড়াপিড়ি করেছিলেন তার তাৎপর্য তিনি তখনও জানতেন না। পরবর্তীকালে গোটা জগতের কাছে স্পষ্ট হয়ে গিয়েছিল যে আলাসিঙ্গা পেরুমল যা করেছিলেন তা দেশ এবং বৃহত্তর মানব জাতির কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল। এবং সেই জন্যেই এই আলাসিঙ্গা পেরুমল এমন এক অবিস্মরণীয় কাজটি করেছিলেন যে সত্যি সত্যি তার এই ক্ষুদ্র জীবন আলোক আমাদের ভাবায়। 11 মে 1909 খ্রিস্টাব্দে 44 বৎসর বয়সে তার অকাল মৃত্যু ঘটে। এবং তার অকাল মৃত্যু যারা তাকে জানতেন শুধু তাদের কাছে নয়, সমগ্র দেশের কাছেই ছিল অপরিণীয় ক্ষতি। তার কারণ একবার কবি সুব্রহ্মণ্য ভারতী ভগিনী নিবেদিতাকে বলেছিলেন যে মাদ্রাজে এমন কোনো দেশপ্রেমিক নেতা কি নেই যিনি আমাদের তরুণদের নির্দেশ দেওয়া বা পরিকল্পনার পক্ষে যথেষ্ট অভিজ্ঞ? উত্তরে বলেছিলেন ভগিনী নিবেদিতা, আলাসিঙ্গা পেরুমলই একজন রয়েছেন যিনি এই তরুণদেরকে এই কাজটা করতে পারেন। তার নম্র এবং ভদ্র ব্যবহার সকলের মধ্যে এমন আকৃষ্ট করে দিয়েছিল যে তিনি একটা সুন্দর বন্ধু গোষ্ঠী তৈরি করেছিলেন। এবং সেই মৃত্যু যেন একেবারে সকলের কাছে এক শোকের কথা, এক স্মৃতির কথা রেখে গিয়েছিল। গোটা পৃথিবী বুঝেছিল সেদিন যে গৃহী হয়েও তিনি সাংসারিক মানুষ ছিলেন না। সেই জন্য আলাসিঙ্গা পেরুমল এডিটর ব্রহ্মবাদিন মাইসোরি রামানুজি রসমখেক ব্রাহ্মণ কামানো মাথায় সমস্ত কপাল জুড়ে তেঙ্কলে তিলক সঙ্গের সম্বল গোপনে অতি যত্নে এনেছিল 2-1 পুঁটলি। অর্থাৎ এরকম কথা বলা হয়েছিল। শেষে বলা হয়েছিল এই আলাসিঙ্গার মতন মানুষ পৃথিবীতে অতি অল্প। অমন নিঃস্বার্থ, অমন প্রাণপ্রণ খাটুনি, অমন গুরুভক্ত আজ্ঞাহীন শিষ্য জগতে অল্প হে ভায়া। অর্থাৎ আলাসিঙ্গা পেরুমল এক অল্প মানুষ, অর্থাৎ এই গুণের মানুষ জগতে এরকম আর পাওয়া যায় না। এবং সেই জন্য যেন তিনি সর্বজ্ঞ পীঠে বসার সর্বোচ্চম বা সর্বোত্তম ব্যক্তি হিসাবে যেন নির্বাচিত হয়েছিলেন। এবং স্বামীজির মধ্যে তিনি এক আধ্যাত্মিক গুরু খুঁজেছিলেন এবং স্বামীজির মধ্যে তিনি সেটি পেয়েছিলেন। জাগতিক আধ্যাত্মিক উভয় ক্ষেত্রেই স্বামীজির যে জ্ঞানের গভীরতা ছিল মহাসাগর তুল্য, সেটা এই আলাসিঙ্গা পেরুমল বুঝতে পেরেছিলেন। এবং দ্য লাইফ অফ স্বামী বিবেকানন্দতে একটি ঘটনার কথা উল্লেখ রয়েছে। স্বামীজি মাদ্রাজ বসবাসকালীন একটা গুরুত্বপূর্ণ ঘটনা, যে একজন পণ্ডিত একবার তাকে জিজ্ঞাসা করেছিলেন যে সময় অভাবে তিনি যদি সন্ধ্যা বন্দনাদি অর্থাৎ হিন্দু ধর্মীয় যে আচার, সকাল দুপুর সন্ধ্যায় যে ত্রিসন্ধ্যা ঈশ্বর আরাধনার কথা বলা আছে, সেটা যদি বন্ধ করে দেন তাহলে তার কি কোনো অপরাধ হবে? স্বামীজি কথাটা শোনা মাত্র ক্ষিপ্রভাবে চিৎকার করে বলেছিলেন, কি পুরাকালের সেই মহাত্মা, সেই প্রাচীন ঋষিদের কথা একবার ভাবুন তো, যারা কখনো হাঁটতেন না, বরং যেন দৌড়ে চলাফেরা করতেন। এক মুহূর্তের জন্য যাদের চিন্তা করলেই নিজেকে ছোট্ট একটা মথের মতন সংকুচিত বলে মনে হয়, মহাশয় তাঁদের সময় ছিল আর আপনার সময় নেই। অর্থাৎ একজন পাশ্চাত্য মনোভাবাপন্ন হিন্দু বৈদিক ঋষিদের বাণী সম্পর্কে একটা তুচ্ছ অর্থে অর্থহীন উপদেশ কথাটি বলে ফেলেন, যখন স্বামীজি প্রবলভাবে ঝাঁপিয়ে পড়ে তার প্রতিবাদ করেছিলেন। তীব্র কণ্ঠে তিনি বলেছিলেন, কোন সাহসে তুমি আমাদের শ্রদ্ধেয় পূর্বপুরুষদের সম্পর্কে এই ভঙ্গিতে সমালোচনা করছো? সামান্য জ্ঞান তোমার বুদ্ধিকে তালগোল পাকিয়ে দিচ্ছে। অর্থাৎ স্বামীজির কাছে এই আধ্যাত্মিকতার পুনরুজ্জীবন যেন তিনি বুঝতে পেরেছিলেন।
এবং সেই জন্যই স্বামীজি বারবার রামকৃষ্ণানন্দজিকে বলেছিলেন, কয়েকজন নিঃস্বার্থ পরহিত চিকিৎসু সন্ন্যাসী গ্রামে গ্রামে বিদ্যা বিতরণ করে বেড়ায়, নানান উপায়ে নানান কথা, ম্যাপ, ক্যামেরা, গ্লোব ইত্যাদির সহায় আচণ্ডালে উন্নতি কল্পে বেড়ায়। কালে মঙ্গল হতে পারে নাকি? এই করতে গেলে প্রথম চাই লোক, দ্বিতীয় চাই পয়সা। গুরুর কৃপায় প্রতি শহরে আমি 10-15 জন লোক পাবো। পয়সার চেষ্টায় তারপর ঘুরলাম। ভারতবর্ষের লোক পয়সা দেবে? মূর্খামি, জড়ত্ব এবং স্বার্থপরতার প্রতিমূর্তি সব, এরা দেবে? স্বামীজির যেন এই আশঙ্কাটি ছিল এবং গুরু সমীপে যেন অর্জুনের মতন সেই আত্মসমর্পণ। সেই জন্য স্বামীজিকেই এই বিশ্ব রঙ্গমঞ্চে পাঠানোর জন্যে আলাসিঙ্গা পেরুমলের সর্বদা মনে চিন্তা তোলপাড় করত। তিনি ঘুমোতে পারতেন না। তিনি ভাবতেন, সনাতন ধর্মের এর চেয়ে ভালো প্রতিনিধি আর কে হতে পারে, যিনি সর্বত্যাগী সন্ন্যাসী, জ্ঞান, ভক্তি এবং প্রত্যক্ষ উপলব্ধির মূর্ত বিগ্রহ, তার ইংরেজি ভাষায় পূর্ণ দখল, অসাধারণ পাণ্ডিত্য এবং সর্বোপরি যিনি সনাতন ধর্মের যত মহৎ ভাব আছে তার সাকার রূপ। এই রকম গুরুর শিষ্য যিনি গুরু সেবায় আত্মনিয়োগ করেছিলেন। এবং 1894 সালের 31 আগস্ট স্বামীজি আলাসিঙ্গা পেরুমলকে পরবর্তীকালে জানিয়েছিলেন যে মাদ্রাজ একটি কেন্দ্র স্থাপনের মাধ্যমে সেখানে কেন্দ্র স্থাপনের মাধ্যমে একটি সংঘের সূচনা করো, একটি মন্দির তথা শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করো, একটি কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা, একটা পত্রিকা চালু করা। অর্থাৎ স্বামীজি চেয়েছিলেন যে মন প্রাণ দিয়ে আলাসিঙ্গা এই কাজে ঝাঁপিয়ে পড়ুক। সেজন্য 31 আগস্ট 1894 তিনি আলাসিঙ্গা পেরুমলকে চিঠি লিখে জানিয়েছেন তার হাতে এখন 9000 টাকা ছিল, তার কতকটা ভারতের কাজ আরম্ভ করে দেওয়ার জন্য পাঠাবেন, আর আমেরিকাতে অনেককে ধরে তাদের দিয়ে বাৎসরিক এবং ষান্মাসিক বা মাসিক হিসাবে টাকা কড়ি পাঠাবার বন্দোবস্ত করবেন। এবং সেই সঙ্গে আরও লিখলেন, এখন তুমি সমিতিটা খুলে ফেলো ও কাগজটা বের করে দাও এবং সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক যা আবশ্যক তার তোড়জোড় করো। এই ব্যাপারটা খুব অল্প লোকের ভিতর গোপনে রেখো। সঙ্গে সঙ্গে কিন্তু মাদ্রাজে একটা মন্দির করবার জন্যে মহীশূর এবং অন্যান্য স্থান থেকে টাকা তোলবার জন্য চেষ্টা করো। তাতে একটা পুস্তকালয় থাকবে, অফিস ও ধর্মপ্রচারকদের, অর্থাৎ যদি কোনো সন্ন্যাসী বা বৈরাগী এসে পড়ে তাদের জন্য কয়েকটা ঘর থাকবে। এভাবে আমরা ধীরে ধীরে কাজে অগ্রসর হব। অর্থাৎ আলাসিঙ্গা পেরুমলের মধ্যে সুপ্ত সম্ভাবনাকে স্বামীজি জাগিয়ে দিয়েছিলেন এবং বারবার তিনি চিঠিপত্রে বলেছিলেন, এবার কেন্দ্র যদি করতে পারো তাহলে একটা বিরাট কাজ হবে। মাদ্রাজের মতন বড় শহরে একটা জায়গা কেনার চেষ্টা করো, তাতে কেন্দ্র করে একটা প্রাণদায়ী শক্তি রূপে সর্বত্র ছড়িয়ে পড়ো। অর্থাৎ স্বামীজি বারবার একটি সংঘের কথা বুঝেছিলেন এবং আলাসিঙ্গা পেরুমলকে যেন সেই জগদ্ধিতায় ব্রতে তিনি উৎসর্গ করার জন্য আহ্বান জানিয়েছিলেন। এবং সেই জন্য 1895তেও খাওয়া দাওয়ারের ব্যাপারে 9 সেপ্টেম্বর প্যারিস থেকে স্বামীজি লিখছেন, যদি ভারতের মানুষ চায় যে আমি কঠোরভাবে বিশুদ্ধ হিন্দু খাদ্য তালিকা মেনে চলি, তাহলে তাদের বলো তারা যেন আমায় একজন রাঁধুনি এবং তাকে রাখবার উপযুক্ত খরচ পাঠিয়ে দেন। এক কানাকড়ি সাহায্য করার মুরদ নেই, এদিকে গায়ে পড়ে উপদেশ ঝাড়া, এতেই আমার হাসি পায়। অর্থাৎ স্বামীজি কত বাস্তববাদী লোক ছিলেন সেটি যেন বুঝিয়ে দেওয়া যায়। এবং এই গৌরবময় আবিষ্কারের মধ্যে দিয়ে আলাসিঙ্গা পেরুমল যেমন স্বামীজিকে এই সনাতন ধর্মের প্রতিষ্ঠার জন্য উৎসাহিত করেছিলেন, বারবার অনুপ্রেরণা জাগিয়েছিলেন, তেমনি স্বামীজিও এই গুরু সেবায় আত্মনিয়োগকারী আলাসিঙ্গা পেরুমলের মধ্যে এমন এক অদ্ভুত ব্যক্তিত্বকে খুঁজেছিলেন এবং সেই জন্য তার শিষ্যের জন্যে ভাবনা ছিল। এবং বারবার জানতেন স্বামীজি যে আলাসিঙ্গার পক্ষে এই কষ্টকর জীবনের প্রত্যেকটা ঝড় সামলানো খুব কঠিন। তাই স্বামীজি তাকে লিখেছিলেন, কাজের ঝামেলা অনেকটাই কমে আসছে এবং আগের তুলনায় কাজের গতিও অনেক মসৃণ হয়েছে। এখন প্রতি বছরই ক্রমশ কাজ আরও ভালো হবে। অর্থাৎ স্বামীজি জানতেন যে এই রামভক্ত হনুমানের মতন আলাসিঙ্গা পেরুমল পারবেন এবং সেই জন্য তার দরকার অনুপ্রেরণা, তার দরকার শক্তি,
সেই জন্য তিনি লিখেছিলেন, শিক্ষিত যুবকদের মধ্যে কাজ করো, তাদের একত্র করে সংঘবদ্ধ করো। খুব বড় বড় কাজ কেবলমাত্র স্বার্থ ত্যাগ দ্বারাই হতে পারে। স্বার্থের প্রয়োজন নেই, নামের নয়, যশেরও নয়, তোমারও নয়, আমারও নয়, আমার গুরুর পর্যন্ত নয়। ভাব এবং সংকল্প যাতে কাজে পরিণত হয় তার চেষ্টা করো। নাম, যশ বা অন্য কোনো তুচ্ছ জিনিসের জন্য পিছন ফিরে চেয়েও না, স্বার্থকে একেবারে বিসর্জন দাও, কাজ করে যাও। এবং সময়ের অপেক্ষার জন্যও তিনি বারবার স্বামীজি অপেক্ষা করতে বলেছেন, এবং স্বামীজি বারবার জানিয়ে দিয়েছিলেন এই আলাসিঙ্গা পেরুমলকে যে এমন নিঃস্বার্থ পরিশ্রমী গুরুভক্ত আর দ্বিতীয় কেউ নেই। সত্যি সত্যি স্বামী বিবেকানন্দ আলাসিঙ্গা পেরুমলকে অনেক চিঠি লিখেছিলেন, এবং আলাসিঙ্গা পেরুমলও তার নিঃস্বার্থ এবং সেবাময় জীবনটি কাটিয়েছেন। মৃত্যুকালেও তিনি সাহায্যের প্রত্যাশা করেননি। কেউ অর্থ সাহায্য করতে চাইলে প্রয়োজন থাকা সত্ত্বেও তিনি একেবারে তা প্রত্যাখ্যান করেছেন। গুরুর আজ্ঞা পালনে তিনি ছিলেন সদা তৎপর। এবং তিনি যখন এই 1909 সালের 11ই মে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তখন তার ছোট ছেলের বয়স ছিল মাত্র 6 বছর। 3 বছর আগে তার এই শিশুরা তাদের মাকে হারিয়েছে, তার বাবাও চলে যাচ্ছেন, কিন্তু তার মৃত্যু মাদ্রাজকে শোকস্তব্ধ করেছিল। এবং তবুও তিনি যন্ত্রণা তীব্র হওয়া সত্ত্বেও মানুষকে ভুলে যাননি। কোনো এক বন্ধুকে তার সাহায্য করার প্রতিশ্রুতি ছিল, তাই মৃত্যুর 2 দিন আগেও ওই শারীরিক কষ্টকর যন্ত্রণাটা নিয়েও তিনি সেই প্রতিশ্রুতি থেকে ভুলে যাননি। তার গুরু স্বামীজি সেই 1902 সালে 4 জুলাই বেলুর মঠে মৃত্যুর 2 ঘন্টা আগে যেমন গুরু ভাইদের জন্য মশারি কেনার কথা ভাবছেন, সেই যোগ্য গুরুর যোগ্য শিষ্য তিনিও যেন মৃত্যুর 2 দিন আগে প্রতিশ্রুতিবদ্ধ বন্ধুকে তার সাহায্য করার কথা থেকে ভুলছেন না। এখানেই বোধহয় তাঁদের জীবন মহৎ, এখানেই বোধহয় তারা আমাদের কাছে অনুপ্রেরণার অন্যতম বার্তাবহী জয়টিকা, যারা শুধু বৈষ্ণব ধর্মের তিলক পড়েন না, স্বামীজির বিজয় গৌরবের তিলক সূচিত করেন, আর আমাদের কাছে রেখে যান তাদের ত্যাগ, তপস্যা এবং গুরুগত প্রাণের অদ্ভুত এক জীবনের পরাকাষ্ঠা, যেখানে মনে হয় শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনে স্বামী বিবেকানন্দের উজ্জ্বল শিষ্যমণ্ডলীর মধ্যে তিনি এক অন্যতম ধ্রুবতারা, এক জ্যোতিষ্ক, যাকে মুহুর্মুহু প্রণাম করা যায়, সৎকথায় স্মরণ করা যায়, তার জীবন চিন্তন জীবনে পালন করা যায়। নমস্কার, ধন্যবাদ।